আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সমস্ত রকম উপেক্ষা করে একটা ইলেকশন হচ্ছে। ইলেকশন না বলে এটাকে সিলেকশন বলা যায়, কারণ দুটো পার্টির মধ্যে একটা লড়াই চলছে, বিএনপি এবং জামাত। জামাতের সঙ্গে জুড়ে রয়েছে এনসিপি। ইউনূসের ইচ্ছা জামাত জিতে আসুক, তার জন্য তিনি একটা গণভোট করছেন। সেখানে হ্যাঁ এর জন্য তিনি সরকারি প্রচার মাধ্যমকে পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছেন এবং সব দলকে একেবারে মাঠে নামিয়ে দিয়েছেন, মানে জামাত এনসিপি কে মাঠে নামিয়ে দিয়েছেন। এখন প্রথম দিকে তারেক রহমান হ্যাঁ এর পক্ষে চাপ দিয়ে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তীকালে তিনি এ ব্যাপারে কিন্তু চুপ করে যান, তিনি আর কোনো কথা বলেননি। এখন ব্যাপারটা হচ্ছে, ভারতের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণ, সর্বাত্মক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই মতো সমস্ত দেশ কিন্তু এক সুরে গাইছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। কিন্তু সমস্ত দেশ, সমস্ত বিশ্বকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের জেদ বহাল রাখার জন্য, নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, কেন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, মানে থাকার তার প্রসঙ্গ আসছে, তাই পরে আসছি, তিনি একটা সিলেকশন করছেন, ইলেকশন নয় সিলেকশন। সেখানে জামাতকে তিনি নিয়ে এলে জামাতের থেকে প্রধানমন্ত্রী করে তিনি রাষ্ট্রপতি হবেন, এরকম একটা তার মনের গোপন ইচ্ছে আছে। আমি বলেছিলাম বহু আগে, দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। অনেক সময় আমিও ভুলভাল বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী যে ইউনূস গেল বলে। কিন্তু ইউনূস যাওয়ার পাত্র নয়। ইউনূস কিন্তু ওই চেয়ারে আমৃত্য বসে থাকার একটা ফন্দি আঁটছেন। এই যে জামাত, ধরে নিন জামাত ইলেকশনে জিতে এলো, বিএনপি কি ছাড়বে? বিএনপি ছাড়বে না। এত বছর বাদে ক্ষমতার কাছাকাছি এসে বিএনপি কি হাত থেকে ট্রফিটা ছেড়ে দেবে? আর জামাত জানে যে আমি কোনোদিনও আর এই সুবর্ণ সুযোগ পাবো না। তো এই সুবর্ণ সুযোগ যেটা আমার সামনে এসছে, সেটাকে আমার ধরতেই হবে। ফলে দুপক্ষের মধ্যে একটা কঠিন লড়াই হবে। এই লড়াইয়ে আওয়ামী লীগের কি হবে? দেখুন, আওয়ামী লীগের হচ্ছে এক্সিস্টেন্সের প্রশ্ন। কিছু লোক তো পালিয়ে আছেন, যারা যারা আছেন তারা গ্রামাঞ্চলের মানুষ বেশি। এখন শহরে ম্যান টু ম্যান মার্কিং হয় না, করা যায় না, সম্ভব না। কিন্তু গ্রামাঞ্চলে ম্যান টু ম্যান মানে মার্কিং করে চলা হয়। ওই ফুটবলে ম্যান টু ম্যান মার্কিং যেটা আছে না, ওই ভোটের বাজারেও কিন্তু হয়। কোন বাড়ি থেকে ভোট দিতে গেল কে, কে গেল না, সব কিন্তু হিসেব করা হয়। সুতরাং তারা এক্সিস্টেন্সের জন্য হয়তো ভোট দিতে যাবেন, সম্ভবত তারা ওই গণভোটে নাই ভোট দেবেন এবং যে যার এলাকা অনুযায়ী বাঁচার জন্য কেউ বিএনপি, কেউ জামাতকে ভোট দিতে পারেন। এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, ঠিকও হতে পারি। এখন তাদের যা অবস্থা, আমি যদি অবস্থার মধ্যে পড়তাম আমিও হয়তো সেটাই করতাম, কারণ আমার কাছে পরিবার আগে, নিজের প্রাণ আগে। যা হারিয়েছি তো হারিয়েছি, যেটুকু আছে সেটুকু তো থাক, পরে যা হবে দেখা যাবে। এখন যখন যে এই ভোটে যে হারবে, ক্ষমতার কাছাকাছি গিয়েও যে মেডেলটা পাবে না বা ট্রফিটা পাবে না, সে কিন্তু অপর পক্ষকে ছাড়বে না, অপর পক্ষকে একেবারে তুলোধনা করতে চাইবে। আমি যে আপনাদেরকে বহুদিন আগে বলেছিলাম
আমি বরাবরই বলছি ভোট হবে না, ইলেকশন হবে না। ইলেকশন কিন্তু হচ্ছে না, সিলেকশন হচ্ছে, এটাকে বলুন সিলেকশন। তো যাই হোক, এই সিলেকশনে ইউনূস যাকে বেছে নেবেন, এখন বেছে নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেক কিন্তু জিজ্ঞাসা রয়েছে। আগেই উনি গিয়ে রেখে দিয়েছেন যে ফল প্রকাশে কিন্তু দেরি হতে পারে। তার মানে ইলেকশনে যে রিগিং গুলো হবে, আপনাদের ভাষায় ইঞ্জিনিয়ারিং যেগুলো হবে, সেইগুলো যদি দেখা যায় নায়ের পক্ষে যদি হয়, তাহলে পক্ষে এই ইউনূসের কাছেও সেটা বিপদের কারণ হয়ে যাবে। ইউনূসের অবস্থা খারাপ হবে। তার কারণ আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আর যদি হ্যাঁ হয়, সেখানে যদি বিএনপি এবং ভোটে যদি বিএনপি জেতে, তাহলে ইউনূসের কপালে অনেক দুঃখ আছে। আর জামাতকে যদি নিয়ে আসতে পারেন কোন রকমে, তাহলে উনি সেফ। কিন্তু 180 দিনের আগে উনি ক্ষমতা ছাড়বেন না, উনি বলে দিয়েছেন। ওই জন্যই উনি জাপান সফর না কোন সফরের একটা প্ল্যান করে রেখে দিয়েছেন, কারণ উনি তো থাকবেন। এই 6 মাসটা এবার কত মাসে গিয়ে দাঁড়ায় সেটা দেখবেন। এবার আসি যে ভোট পর্ব মিটে যাওয়ার পর দেখবেন, আমি যেটা বলেছিলাম, একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। একটা বিএনপি আর জামাতের মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এ বলবে ভোট রিগিং করেছে, ও বলবে ভোট রিগিং করেছে। ভোটটা শেষ হতে দিন, তাহলেই দেখতে পাবেন। আমি বহুদিন আগে থেকে বলছিলাম যে দূর থেকে বসে গ্যালারিতে বসে খেলা দেখুন, খেলা দেখুন, কিন্তু খেলা দেখার সময় হয়ে গেছে। এরা নিজেরা মারপিট করে মরবে। কিন্তু ভারত কি করবে? ভারত এতদিন ধরে শুধু চুপটি করে অপেক্ষা করছিল। আমি বারবার বলেছি, ভারত চাইছে ভোটটা হয়ে যাক, নির্বাচনটা কি হয় দেখা যাক। নির্বাচন যখন প্রহসনে দাঁড়িয়ে গেছে এবং আওয়ামী লীগের অন্তর্ভুক্তি যখন হয়নি, ভারতের একটাই অনুরোধ ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটা যখন হয়নি, নরেন্দ্র মোদী কিন্তু উপেক্ষা হলেন না। এমন কেউ নেই বিশ্বে তাকে উপেক্ষা করেছে, তিনি তার জবাব দেননি। সুতরাং ইউনূসের কপালে কিন্তু এই উপেক্ষার উপযুক্ত জবাব কিন্তু অপেক্ষা করছে। এখন সময় বলে দেবে কবে, কিভাবে এবং কোন প্রকারে। আর কখনোই আশা করবেন না যে 3-4 দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে, অথবা প্ল্যান বি প্ল্যান সি যে কোনো একটা আরম্ভ হয়ে যাবে। সময় লাগবে। নরেন্দ্র মোদী সময় নেন, কিন্তু যা করেন পাকাপোক্ত করেন। আজ 9 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ করে তিনি 18% নিয়ে এসছেন, যেটা এখনো নেগোসিয়েশন চলছে। আমি বরাবর বলে যাচ্ছি, ওটা 12 থেকে 15% নামবে, এখনো বলছি। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী সেই জায়গায় নিয়ে আসবেন। আর আপনাদের ইউনূস কি করলেন? ইউনূস তিনি একেবারে পায়ে পড়ে তিনি একটা গোপন একটা এগ্রিমেন্ট করলেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর আমাদের যে এগ্রিমেন্ট হচ্ছে, আমরা তো পরিষ্কার জনগণের সামনে তুলে দিচ্ছি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি? ভারত মানে বাংলাদেশকে একেবারে পথে বসিয়ে একেবারে কলোনি বানিয়ে দিচ্ছে আমেরিকার। আমার কাছে শুনুন কি কি আছে ওই এগ্রিমেন্টের মধ্যে। আপনার ভুট্টা নিতে হবে, চাল নিতে হবে, গম নিতে হবে, চিনি নিতে হবে, সয়াবিন নিতে হবে, এবং যে ধানের বীজ, মডিফাইড ধানের বীজ আপনাদেরকে বসাতে, চাষিদের বসাতে হবে। এই মডিফাইড ধানের বীজ কি? একবার যদি ওই বীজ আপনি মাটিতে পোতেন, ওই বীজের থেকে কিন্তু বীজ হয় না। আমাদের যেমনি সাধারণ আমরা যা চাষ করি, বীজের থেকে আমরা বীজ নিয়ে নিই, বার করে নিই। জেনেটিক্যালি মডিফাইড যে বীজগুলো আছে, তাতে কিন্তু আপনাকে প্রতি বছর আপনাকে কিন্তু আমেরিকা থেকে বীজ আনতে হবে। তার মানে আমেরিকার কাছে আপনি দায়বদ্ধ হয়ে গেলেন।
আমেরিকা যদি আপনাকে বীজ না দেয় তাহলে আপনার দেশে শস্য ফলবে না। আর যে জমির এখন ওই জেনেটিক্যালি মডিফাইড বীজ যেখানে পুঁতবেন সেটা পুরো যাকে বলে বাংলা ভাষায় বাঁজা জমি হয়ে যাবে। ওখানে আপনি যাই চাষ করুন না কেন সে চাষ হবে না। ধান চাষ তো হবেই না, ভুট্টা চাষও হবে না। এবার এই যখন অবস্থা হবে, আমেরিকা থেকে আনার খরচা এবং এই মডিফাইড জেনেটিক্যালি মডিফাইড যে বীজ এবং ওই গরুর দুধ, মাংসাশী গরুর দুধ যেটা পাঠানো হবে এবং শাকসবজি যা পাঠানো হবে সব কিন্তু আমেরিকার কাছ থেকে নিতে হবে, না চীনের কাছ থেকে নিতে পারবে না ভারতের কাছ থেকে নিতে পারবে। ভারতের কেউ যাবে আসবে না, ভারত পাঠাবে না। এই যে ভারত $3.5 ট্রিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করলো, এই আমেরিকার সঙ্গে $3 ট্রিলিয়ন ট্রেড এগ্রিমেন্ট করলো, এছাড়া আপনার কি বলে ব্রিটেনের সঙ্গে হচ্ছে, অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে, আমাদের কলম্বোর সঙ্গে হয়েছে, রাশিয়ার সঙ্গে হয়েছে, চীনের সঙ্গে হয়েছে, সবার সঙ্গে হয়েছে। ভারতের তো অসুবিধে নেই। বাংলাদেশে কি 10-12 বিলিয়নের মাল গেল কি না গেল ভারতবর্ষে কেউ যায় আসে না। ভারতবর্ষ দিয়ে যাচ্ছিল কেন? যে ঠিক আছে সন্তুষ্ট রাখো যদি কোনো কাজ হয়, কিন্তু যে টেরা সে তো টেরাই। ওর আজন্ম এখানে থাকার একটা খায়েশ জন্মেছে। তো যতক্ষণ না পশ্চাৎ দেশে একটা কঠিন লাথি পড়ছে ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু যাবার বান্দা নন। আর এই একটা নির্বাচনকে ঘিরে যখনই রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার কথা মিলিয়ে নেবেন আজকে, সেটা 1 মাস বাদে হোক 2 মাস বাদে হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ যখন একটা চরম মাত্রা নেবে তখন দেখবেন ভারতের ভূমিকা। নরেন্দ্র মোদী তখন ওই দেশে ঢুকে কি তাণ্ডব করেন সেই দিন আপনারা নরেন্দ্র মোদীকে চিনবেন। আর ইউনূসের কি হাল হবে সেদিন ইউনূস দেখবে। এখন কাউকে পাত্তা দিচ্ছে না, ওর চোখের সামনে একটা পর্দা এসে গেছে, সেটা হচ্ছে আপনার ক্ষমতার পর্দা। সেই পর্দাকে সে সরাতে পারছে না, তাকে সম্পূর্ণভাবে একটা দুঃস্বপ্ন গ্রাস করে ফেলেছে। সে একটা স্বপ্নের জগতে রয়েছে। এই স্বপ্নের জগৎ থেকে যখন ধাক্কা খেয়ে বেরোবে না তখন ইউনূসের সামনে ফাঁসির দড়িতে ঝুলবে। আমার কথা মিলিয়ে নেবেন, এক বিন্দু বাড়িয়ে আমি বলছি না। আমি তাহলে বলতাম কাল পরশুই হবে, কাল পরশু হবে না, অপেক্ষা করতে হবে আপনাদের। আর গ্যালারিতে বসে খেলা দেখুন, একটা রক্তক্ষয়ী সংগ্রাম আর সামনে আসছে। এটা হতেই হবে, হতেই হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ইউনূসকে কাঠগড়ায় তুলবে, আর জামাত যদি ক্ষমতায় আসে এতদিন বাদে জামাত তাহলে ইউনূসকে রাষ্ট্রপতি করবে। আর ইউনূস এত তাড়াতাড়ি গদি ছাড়বে না। ইউনূস প্রথমে বলে দিয়েছে 180 দিন আমার থাকতে হবে, তারপরে সেটা আবার কারণ দেখিয়ে আবার বেশি দিন থাকতে চাইবে। তখনই জামাতের সঙ্গে ইউনূসের গন্ডগোল লাগবে, তখনই দেখবেন একটা সংঘর্ষ আরো বিরাট আকার ধারণ করেছে। সুতরাং আপনারা অপেক্ষা করুন এবং সাবধানে থাকুন। আসন্ন 12ই ফেব্রুয়ারিতে যে প্রহসনমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ তা বর্জনের জন্য আপামর ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু প্রবাসে অধিকাংশ ভোটারই এই নির্বাচন বর্জন করেছে। মাত্র 3% প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, বাকি 97%ই দেয়নি। কেন এই অনুপস্থিতি? এটি কি স্রেফ কাকতালীয়, কারিগরি ব্যর্থতা, নাকি এর মধ্য দিয়ে আওয়ামী লীগের বর্জনের পাশাপাশি প্রবাসী ভোটাররাও একটি রাজনৈতিক বার্তা দিয়েছে? আপনারা জানেন যে দেশের বাইরে প্রায় 1.5 কোটি এলিজেবল ভোটার রয়েছে। যদি একটু কনজারভেটিভ এস্টিমেট করি যে কমপক্ষে 1 কোটি ভোটার রয়েছে বাংলাদেশের বাইরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে চাইলে ভোট দিতে পারত। কিন্তু আমরা দেখলাম যে মাত্র 7,67,188টা ব্যালট 123টা
দেশে অবস্থানরত প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে, কারণ তারা ভোটার হিসেবে নিবন্ধন করেছিল। এই 7,67,188টা ব্যালটের মধ্যে আবার 12,170টা ব্যালট তার গন্তব্যে অর্থাৎ ভোটারের ঠিকানায় পৌঁছায়নি। এই যে 12,170টি ব্যালট পেপার নষ্ট হলো, ভোটারের কাছে পৌঁছলো না, এর জন্য গচ্চা গেল 85,19,000 টাকা। যারা ব্যালট পেপার পেয়েছেন তারা হলেন 7,55,018 জন। তার মধ্যে 5,01,862টি ব্যালট পেপার বাংলাদেশে পাঠানো হয়েছে। তার মানে এখানেও প্রায় 1/3 ভোট দেয়নি যারা রেজিস্ট্রেশন করেছে। তো সব মিলিয়ে দেখা গেছে মাত্র 3 থেকে 5% ভোটার এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকি 95 থেকে 97% এলিজেবল ভোটার ভোট দেয়নি। কেন দেয়নি? আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেকেই বলেছেন যে তারা ডক্টর ইউনূসের অধীনে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এটা বিশ্বাস করেননি। আবার ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, ব্যালট পেপার পেয়েছেন, কিন্তু ভোট দেয়নি। এরকম কয়েকজন আমাকে জানিয়েছেন যে তারা শেষ পর্যন্ত ভেবেছিল যে এটা একটা ইনক্লুসিভ নির্বাচন হবে এবং এখানে আওয়ামী লীগও পার্টিসিপেট করবে। যেহেতু আওয়ামী লীগ পার্টিসিপেট করেনি, তারা নো ভোট নো ভোট। এবং এই ব্যালট পেপারটা নিয়েও সমালোচনা হয়েছে, বিশেষ করে গণভোটের যে ব্যালট পেপার তাতে কোনো সিরিয়াল নাম্বার নেই। এমনি সাধারণত সংসদ সদস্যদের জন্য যে ব্যালট পেপার তাতে সিরিয়াল নাম্বার আছে, কিন্তু গণভোটে সিরিয়াল নাম্বার রাখা হয়নি, কারণ এই গণভোট নিয়ে ব্যাপক কারচুপির আশঙ্কা করা হচ্ছে। জিয়া এরশাদের আমলে আমরা গণভোট দেখেছি, ইউনূসের আমলেও আমরা সেরকমই একটা গণভোট দেখবো। এবং আমি আপনাদের আগাম বলে দিচ্ছি যে কমপক্ষে 70% ভোট পাবে হ্যাঁ। আপনার তো যে কেউ ব্যালট পেপার ছেপে, এই গণভোটের ব্যালট পেপার ছেপে ভোট দিয়ে দিতে পারে, হ্যাঁ না দিয়ে দিতে পারে, কোনো প্রমাণ নাই যে এটা নকল না আসল। এই যে এত 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 প্রবাসী ভোটাররা যে ভোট দিলেন না, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে। অনেকেই আমাকে বলেছেন যে ভাই নির্বাচন তো হয়েই যাবে, আওয়ামী লীগ কি করলো? যারা আমাকে এই প্রশ্নটি করেন আমি তাদের জন্য বলছি যে আওয়ামী লীগ এই আসন্ন প্রহসনমূলক নির্বাচনকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে। অর্থাৎ আপনি এই ভোটটি বর্জন করবেন, আপনি ভোট দেবেন না। মনে রাখবেন, ভোট দেওয়া যেমন আপনার অধিকার, ভোট না দেওয়াটাও আপনার সেম অধিকার। সুতরাং আপনি ভোট দিতে যাবেন না। আপনি ভোট দেন বা না দেন, মনে রাখবেন যে এই নির্বাচনে 55% ভোটার ভোট দিয়েছে, এটি ইউনূসের প্রশাসনের পক্ষ থেকে বলা হবে। এবং এই 55%টা আমি কোথায় পেলাম? ইউনূসের একজন উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন যে তারা আশা করছেন 55% ভোটার ভোট দেবে। 55% বলার কারণ হলো আওয়ামী ভোট সাধারণত 40 থেকে 50% বলে ধারণা করা হয়। যেহেতু আওয়ামী লীগ বর্জনের ডাক দিয়েছে, তারা একটা হিসাব করে গোজামিল দিয়ে আমাদের আগেই বলে দিয়েছে। আমার কথা হলো যে আগের থেকে উনি কি করে জানলো 55% ভোট কাস্ট হবে? তার মানে সবকিছু প্রি প্ল্যান্ড। কে কোন ভোট পাবে, কিভাবে পাবে, অ্যাটলিস্ট ভোটার কত পার্সেন্ট কাস্ট দেখাবে, এটা নিয়ে তারা হোমওয়ার্ক করে রেখেছে এবং প্ল্যান বাস্তবায়ন শুধু বাকি। এখন কথা হলো যে আওয়ামী লীগ যে ভোট বর্জন করতে বলেছে, আমার আপনার দায়িত্ব তাহলে কি? আমরা যদি আশা করি আওয়ামী লীগ কিছু করবে, তাহলে আমাদের দায়িত্ব হলো ভোট বর্জন করা। এবং আমরা ভোট বর্জন করলে কি হবে? যদি ভোটার টার্ন আউট বা ভোট প্রদানের হার যতই কারচুপি করুক, যদি এটা কম থাকে, এটা যদি 15-20% মধ্যে থাকে, তাহলে আন্তর্জাতিকভাবে এমনি এই নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন আরো গ্রহণযোগ্যতা হারাবে। সুতরাং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ভোট কেন্দ্রে যাব না। কেউ কেউ বলছেন যে ভাই আমাদের তো ভয় ভীতি দেখাতে পারে, আমাদের তো অনেক রকমের হিসাব থাকে, তো আমরা যদি যেতে বাধ্য হই কি করব? সেক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা হলো যে গণভোটে না ভোট দিতে হবে এবং ব্যালটে যে কাউকে ভোট দিবেন, জামাত এবং বিএনপি ছাড়া। এবং আপনি চাইলেও একাধিক লোককে ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করতে পারেন। আপনি আপনার কাজটুকু করেন, আমি আমার কাজটুকু করি, আমরা ভোট বর্জন করি, আমরা ভোট দিতে যাব না। যদি কেউ কেউ বাধ্য হয়, তাহলে ওই না ভোট এবং বাকি ভোটটা বিএনপি এবং জামাতের বাইরে অন্য কাউকে দেবেন।
যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট দিতে যাবার কোনো প্রয়োজন নেই। একটা ন্যারেটিভ কিন্তু খুব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে যে গত 17 মাস বিএনপি তৃণমূলে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে পরিমাণ অত্যাচার করেছে তাতে তারা কিছুতেই বিএনপিকে ভোট দেবে না, তারা জামাতকে ভোট দেবে। এইটা কিন্তু যতটা না সত্যি তার চেয়ে অনেক বেশি হলো অপপ্রচার। আপনি বিএনপিকে ভোট দেবেন না, যে বিএনপি 17-18 মাস যে টর্চার করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এগুলো এভরিথিং ইজ ফাইন, বাট ইট ডাজেন্ট জাস্টিফাই যে আপনি জামাতকে ভোট দেবেন। যে কারণে বলা হচ্ছে যে আপনি জামাতকে ভোট দেবেন না, বিএনপিকেও দিবেন না, আপনি অন্য কাউকে দেন। তবে শেষ কথা হলো যে কোনো অবস্থায় জামাতকে ভোট দেওয়া যাবে না। আপনারা, আমি এর আগের ইমিডিয়েট এপিসোডে দেখিয়েছি জামাত কিভাবে টাকা দিয়ে ভোট কিনছে। আমি আরেকটা ছোট্ট ক্লিপ দেখাই, যে দেখেন তারা কিভাবে সাধারণ মানুষজনকে ধর্মের নামে, আল্লাহর নামে প্রতারণা করছে। এবং এই ভিডিওতে দেখেন যে পরকালে নাকি এই ভোটের ভিডিও দেখানো হবে। তাদের হাত দিয়ে দাঁড়িপাল্লায় সিল দিব না, করে তাদের সিল দিব, এটা কিন্তু আল্লাহ রেকর্ড করে রাখছে এবং ওই ভিডিওটা কিয়ামতের দিন দেখাবে। প্রিয় বন্ধুরা, শেষে আবারও অনুরোধ করছি, নো ভোট নো ভোট। আসুন আমরা এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে বর্জন করি। আপনি যদি মনে করেন যে আপনি গণভোটে গিয়ে না ভোট দেবেন, আপনি ভোট দেন না দেন, গণভোটের ভোট তারা জালিয়াতি করবেই। আজ এ পর্যন্তই।